সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, শাহনেওয়াজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ফ্যাসিস্ট হাসিনা রেজিমে বহুবার নিপীড়নের শিকার হয়েছেন। কেবল বিরোধী রাজনীতি করেন বলে হত্যার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার উপর হামলা চালায় ছাত্রলীগ। নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি দ্বীপ হাতিয়ার কৃতি সন্তান শাহনেওয়াজ। তার মুখেই শুনব ফ্যাসিস্ট আমলে তিনি কিভাবে নিপীড়নের শিকার হয়েছেন সে কথা। শাহনেওয়াজ, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এছাড়াও অতিথি হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ জালাল খান মনন। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আওয়ামী নিপীড়নের শিকার শাহনেওয়াজের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। শাহনেওয়াজের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য সোনাদিয়ায়। বাবা মাওলানা আব্দুল হাই ছিলেন সোনাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল তার মানব সেবার মন্ত্র। বাবার সেই মন্ত্রে ছোটবেলা থেকেই উজ্জীবিত ছিলেন শাহনেওয়াজ। তাই তো স্থানীয় মাদ্রাসায় পড়া অবস্থায় জড়িয়ে পড়েন ছাত্র দলের রাজনীতিতে। সেখান থেকে 2001 ও 2003 সালে যথাক্রমে দাখিল ও আলিম পাশ করেন তিনি। ওই সময়ে তিনি স্থানীয় ছাত্র দলের বিভিন্ন পদে নেতৃত্ব দেন। 2004-2005 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে যোগ দেন ছাত্র দলের মিছিলে। পরে ভর্তি হন আরবি সাহিত্যে। সেখান থেকে ছাত্র দলের রাজনীতির বৃহৎ ক্যানভাসে তার পদচারণা শুরু। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি একাধিকবার দায়িত্ব পালন করেছেন দক্ষতার সঙ্গে। ছাত্র রাজনীতি করতে গিয়ে বহুবার হামলার শিকার হয়েছেন তিনি। 2010 সালে রাজনীতির আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তার উপর প্রথম সদল বলে আক্রমণ চালায় ছাত্রলীগ। গুরুতর আহত হন তিনি। এরপর খুনি হাসিনা বাহিনীর অসংখ্য হামলা ও মামলায় জীবন ফেরারি হয়ে পড়ে শাহনেওয়াজের। দীর্ঘদিনের ফেরারি জীবন শেষে 2022 সালে নিজ এলাকা হাতিয়ায় গিয়ে স্থানীয় আওয়ামী এমপি মোহাম্মদ আলী বাহিনীর নৃশংস হামলার শিকার হন তিনি। হাসিনার আমলের প্রায় পুরোটা সময়ই তিনি যেতে পারেননি পৈতৃক ভিটায়। মূলত বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য একটু দোয়া করবেন, সেই ফুসরত ছিল না তার। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। শাহনেওয়াজ, আপনি তো একজন ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছেন। নিশ্চয়ই শেখ হাসিনার পেটোয়া বাহিনীর অসংখ্য নিপীড়নের মধ্য দিয়েই আপনাকে যেতে হয়েছে। এই অসংখ্য নিপীড়ন নির্যাতনের মধ্য থেকে যা এক জীবনে ভুলবার নয়, এরকম বহু স্মৃতি রয়েছে, এর মধ্য থেকে এখনও আপনাকে পীড়া দেয়, এরকম কোন ঘটনাগুলো দাগ কেটে আছে আমাদেরকে একটু বলুন। ডিসেম্বরের 9 তারিখ 2015 সন যে আমি ক্যাম্পাস থেকে আসছিলাম, তখন দেশে হরতাল অবরোধ চলছিল এবং তারা এই মানবতা বিরোধীর অপরাধে বিভিন্ন লোককে দায়ী করে বিভিন্নভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলাচ্ছিল। তাদের বিচারটা তখন স্বচ্ছতা ছিল কি ছিল না সেটা আমাদের জানা নেই। একের পর এক হরতাল অবরোধ বিরোধী জোটগুলা করতেছিল। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে শান্তিনগর মোড়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আমরা দুইজন লোক চা খাচ্ছিলাম। একজন আমার এলাকার লোক ছিল। ইতিমধ্যেই পল্টন থানার একজন এসআই আমাকে সে পোশাকে ছিল না, মানে সিভিল ড্রেসে এসে আমাকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে পল্টন থানায় কিভাবে তুললো আপনাকে? আমাকে ডাকছে, ডাকার পরে আমি ওখানে গেছি। উনি কি ওনার পরিচয় দিয়েছিল? না, পরিচয় দেয় নাই, আমাকে ডাকছে যে আপনি এখানে কি করেন। তারপরে আমি বলছি আমি চা খাচ্ছি। বলে আপনি আমার সাথে চলেন। পরে তার আমি পিস্তল দেখলাম আর তার হাতে একটা অকিটকি ছিল। এটা দেখার পরে আমার আর মানে তখন আমাদের ওই এলাকায় লোকজন তেমন একটা যাতায়াত ছিল না, মানে সবাই সতর্ক অবস্থানে ছিল। আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পল্টন থানায়, ভিতর দিয়ে থানায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি তো বুঝছি যে আমাকে ধরে ফেলছে বা নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে সে আমাকে বলতেছে বোম মারছেন। কয়টা বোম মারছেন? এখানে বোম মারছে কে আপনাকে বলতে হবে।
কোন জায়গার বোমা মারার কথা বলছে? এই পল্টন এরিয়ার মধ্যে শান্তিনগর মোড় থেকে। তা আমি বললাম না, আমি তো জানি না কে বোম মারছে, কোথায় বোম হচ্ছে, কিভাবে হচ্ছে, আমি তো এগুলো জানি না। বললেন আপনাকে স্বীকার করতে হবে, আপনি বোম মারছেন, আপনার সাথে লোকজন ছিল। আমি বললাম না, আমি তো বোম মারি নাই। তারা ধরার সাথে আমার সাথে যে লোকটা ছিল ও একটু মানে জোরে হাইটা বা দৌড়ায় চলে গেছে, যাওয়ার কারণে সে মানে বেশি ইয়ে হয়ে গেছে, মানে ক্ষুব্ধ হয়ে গেছে যে এই সত্যি সত্যি এরা বোম মারছে। বা তারপর বলছে আমি আপনাকে চিনি না। আমি বললাম আপনি আমাকে চেনেন, আমি তো 24 ঘন্টা এই জায়গায় থাকি, আমরা তো বিরোধী জোটে রাজনীতি করি, আমি ছাত্রদল করি। তখন আমি আমার পরিচয় দিছি যে আমি তখন ছাত্রদল করি ঢাকা বিশ্ববিদ্যালয়তে। এরপরে থানায় নেওয়ার পরে সে তাদের একটা রুম আছে, রুমের মধ্যে আমাকে আটকাই ফেলছে, আটকাই স্ট্যাম্প একটা নিয়ে আসছে, কে বোম মারছে এটা স্বীকার করতে হবে আমাকে। স্ট্যাম্প দিয়ে আমার হাত পা বেঁধে ফেলছে, বেঁধে আমাকে মানে ওই ক্রিকেট খেলার স্ট্যাম্প, ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে আমার এরকম চেয়ারের মধ্যে বসে হাত পা বেঁধে এই পায়ের মধ্যে মারতেছে। মানে কে বোম মারছে, এখন আমি কার কথা বলবো, কে বোম মারছে আমি কি দেখছি? এবার মারতেছে, মারার পরে আমাকে আটকে রাখছে। ওসি ছিল মোর্শেদ না জানি খোরশেদ এরকম নামের একজন ওসি ছিল। পরে ওসি তারা তাদের মতো করে এই পাশে একটা বড় রুম ছিল, এরকম অনেক ইয়ে ছিল, রুমের মধ্যে আমাকে আটকে রাখছে। এই বিকালবেলা হবে, বিকালবেলা থেকে রাত গেছে কয়টার দিকে? 2টার পরে, আনুমানিক 2টার পরে। পরে আমি ওখানে বসে আছি, বসে থাকার পরে আমাকে একদম মারছে, বেদম মারছে। মারার পরে ক্রিকেট স্ট্যাম্প, এই স্ট্যাম্প দিয়ে সে একাই মারতেছে। পরে মারার সাথে সাথে সে বলতেছে এসআই আব্দুল্লাহ আল মামুন তার নাম, আমার নামটা মনে আছে, সে এখন কই আছে আমি জানি না। সে মারতেছে, তারপর বলতেছে আমি ছাত্রলীগ করছি। সে কিন্তু সাইজে ছোট, সাইজে ছোট, মানে হাইট সমান নাই। তার বাবা সম্ভবত মুক্তিযোদ্ধা ছিল, এরকম কোটা হওয়ার কারণে তার পরে আমি জানছি তার সম্পর্কে, এই কোটা হওয়ার কারণে সে মানে চাকরিতে আসছে, সাইজে ছোট। সে তেজগাঁও কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। এরপরে আমাকে ওখানে মারলো, মারার পরে বিভিন্নভাবে আমি পানি খুঁজছি, পানি তেমন একটা ভালোভাবে দেয় নাই, ভালো ব্যবহার করে নাই। মানে তার যুক্তিটা হলো বোমকে মারছে, কারা কারা মারছে এটা আমাকে, বোমা মারা হয়েছিল কিনা এরকম কোনো ঘটনা আমি জানি না, আমি শুনিও নাই কখনো। আচ্ছা, নিজেকে ছাত্রলীগ পরিচয় দিল, তারপর হ্যাঁ ছাত্রলীগ করছে এক সময়, এসে এগুলা করে আসে, মানে তার কর্তৃত্ব আমার উপরে জাহিল করতেছে আর কি। এরপর মারার পরে পুরা রাত মানে আমাকে বেঁধে রাখছে, রাত গেছে, পরের দিন গেছে, কোনো খবর নাই আমার। পুরো রাত আপনাকে বেঁধে আমাকে ওখানেই বসা রাখছে, পুরা রাতটা আমার পিটিয়েছে কিনা? পিটাইছে, 3 ধাপে পিটাইছে, একদম ঝুলে একবার বেঁধে ফেলছে আমাকে। মানে স্বীকার করতে হবে কে বোম মারছে, এখানে কয়টা বোম মারছে, কারা কারা মারছে, হ্যাঁ আমাকে স্বীকার করতে হবে। কিন্তু আমি তো জানি না বা কি হয়েছে আদৌ তো আমি জানি না, আমি ছিলাম ক্যাম্পাসে তখন। মানে বাংলাদেশে হরতাল অবরোধ চলতেছে, বিরোধী জোটগুলার হরতাল অবরোধের কারণে সেইভাবে আমাকে মারতেছে। মারার পরে পুরা দিন বেঁধে রাখছে, বেঁধে রাখার পর আমার মোবাইল টোবাইল সব চিজ করে বলছে। তখন ছিল ফরিদ, এডিসি ফরিদ। পরের দিন বিকালবেলা সে সম্ভবত দুপুরের পরে সে আসছে, আমাকে তারা চালান দিবে বা এরকম কিছু। তখন এডিসি ফরিদ, এই অঞ্চলের এডিসি ফরিদ আসছে। আসার পরে এডিসি ফরিদ যখন আমার পুরো শরীর দেখছে, পুরো শরীর মানে কালো হয়ে গেছে, তখন বললো ওরা এরকম মারা হয়েছে কেন, ওরা এরকম মারা হয়েছে কেন, ও তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওরা তো আমি চিনি, আমি তো দেখি ওরে। এগুলো নিয়ে তারা মানে দুই মত হয়ে গেছে। দুই মত হওয়ার পরে এডিসি ফরিদ ওসি মোর্শেদ না জানি খোরশেদ এরকম নাম, ওনাকে বললো যে ওরে কি জন্য আনছে, বললো ও নাকি বোম মারছে এসে। আমি বললাম আদৌ আমি কখনো বোম মারি নাই, আমি দেখিও নাই কারা মারছে। তো এগুলো পড়ার পরে ততক্ষণে তো আমাকে পিঠে একবারে আমার পুরো শরীর রক্তাক্ত করে ফেলছে। পরে উনি ওনার মতো করে আমাকে সেখান থেকে রাত্রে সন্ধ্যার অনেক পরে আমাকে ছেড়ে দিছে। এটা ছিল মানে একদম মানে ছেড়ে দিছে বলতে কি আর চালান দেয় নাই? চালান দেয় নাই, মামলাও দেয় নাই, ছেড়ে দিছে আমাকে। মানে আপনার কাছ থেকে শুনবো শাহনওয়াজ, অ্যাডভোকেট মনন, শুধুমাত্র সে বিরোধী দল বা বিএনপির রাজনীতি বা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, এই জন্য তাকে তুলে নিয়ে রাতভর পিটালো, পরদিনও পেটালো, এর পরদিন কোনো মামলা ছাড়াই তাকে ছেড়ে দিল। আসলে এটি কোন ধরনের মানবাধিকার লঙ্ঘন বা আইন পুলিশকে এই ধরনের সুযোগ দিয়েছে কিনা? আইনের ব্যত্যয় যদি আপনাকে করতে হয় তাহলে 24 ঘন্টার মধ্যে কাউকে গ্রেফতার করলে তাকে অবশ্যই আদালতে সোপর্দ করতে হবে। এটা হচ্ছে আইনের সুস্পষ্ট বিধান আছে। তো বাংলাদেশের গত 17 বছরে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং যেভাবে নিপীড়ন নিষ্পেষিত হয়েছে, এরকম তো হাজারো হাজারো ঘটনা আছে যে তারা দীর্ঘদিন তারা আয়নাঘরের মতো জায়গায় গুম করে রেখেছে, তারা থানায় আটক করে রেখেছে, তারা ডিবি অফিসে রেখেছে
এবং রেখে দীর্ঘদিন পরে তারা এক সময় কোর্টে প্রডিউস করেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে শাহনেওয়াজ ভাগ্যবান যে তার কাছ থেকে মোটা অঙ্কের কোনো টাকা নেওয়া হয় নাই, কিন্তু আমার প্র্যাকটিসিং জীবনে আমি দীর্ঘদিন দেখেছি যে এই ধরনের ক্ষেত্রে মোটা অঙ্কের একটা টাকা ডেলিভারি। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে তাকে রাতভর পেটালো, পরের দিন কোনো অভিযোগ ছাড়াই তাকে আবার ছেড়েও দিল মধ্যরাতে, রাতের অন্ধকারে, এই যে পেটালো, নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন। এটি আসলে আইনের কোন ধারাটি? না, এটা আইন কোনোভাবেই ধারার ব্যত্যয় করে না। এটা হচ্ছে রাষ্ট্রের তৎকালীন সময়কার সবচেয়ে নির্যাতনের প্রতিনিয়ত এই গল্পটি চলছিল, যে এভাবে তারা বিভিন্ন নেতৃবৃন্দকে সন্দেহ প্রবণভাবেই হোক কিংবা উদ্দেশ্যপ্রবণভাবেই হোক তারা এনেছে, মারধর করেছে এবং এক দুদিন পরে তারা প্রয়োজনে ছেড়ে দিয়েছে, কাউকে কাউকে দীর্ঘদিন তারা কারাগারে রেখেছে। শাহনেওয়াজ ভাগ্যবান আমি মনে করি সেই ক্ষেত্রে, তার আমরা যেহেতু তার ওই সাব ইন্সপেক্টর যে তাকে তুলে নিয়ে এসেছিল, হ্যাঁ, তার নাম যেহেতু তার মনে আছে, সেহেতু উনি আইনের ব্যবস্থা নিতে পারে কিনা এর বিরুদ্ধে? নিঃসন্দেহে উনি আইনের ব্যবস্থা নিতে পারে, ওনার যেহেতু নাম মনে আছে ডেফিনেটলি, এবং ডেটও যেহেতু মনে আছে, নিঃসন্দেহে সে আইনের ব্যবস্থা সে অবশ্যই নিতে পারবে। আপনি একজন প্র্যাকটিসিং লয়ার হয়ে আপনি কিভাবে নিপীড়নের মধ্যে পড়লেন? আপনাকে কেন নিপীড়ন? 2017 সালের কথা, আমি কোর্টের ড্রেস, আমার সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাসের একমাত্র আইনি কিংবা সহ আইন সম্পাদকীয় মণ্ডলীর যিনি আমি আশরাফ জালাল খান মনন যে গ্রেফতার হয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন ছিল মামলা, হাজিরার ডেট ছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলার দিন। আপনিও লয়ার? আমি সেই মামলার লয়ার ছিলাম 28 অক্টোবর। তো ম্যাডাম যখন কোর্ট থেকে বের হয়ে যখন উনি যেতেন, আমরা তখন ম্যাডামের সাথে বাইকে যাত্রা শুরু করতাম সহযাত্রী হিসাবে। রেসপেক্ট টু দ্য ম্যাডাম ছিল আর কি, আমাদের কিছুটা পথ এগিয়ে দেয়া। আমি কোর্টের ড্রেস পরা ছিলাম, আমার কলার ছিল গলায়। এমন অবস্থা হলি ফ্যামিলির দিকে যখন ফ্লাইওভারটাই উঠবে এমন টাইমে 4 থেকে 5 জন, আমি প্রথমে ভেবেছিলাম এরা সাধারণ কোনো পাবলিক কিংবা যুবলীগ হতে পারে। প্রশাসন সেটা আমি বুঝতেও পারিনি, আমাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। কষ্টের ব্যাপার হচ্ছে না, আমি গাউন পরা ছিলাম না, আমার শীতকাল ছিল 28 অক্টোবর, আমি সাদা শার্ট পরা ছিলাম, আমার একটা সোয়েটার গায়ে ছিল, বাট আমার কলার দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমার ব্যান্ড কিন্তু ছিল, যদিও আমার ব্যান্ডটা ছিল না, আমার কলার পরা ছিল। আমি তাকে বারবার বলছিলাম যে আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার, বাট সে কোনোভাবেই, এই পুলিশের রমনা থানার ওসি যেই 3-4 জন এসআই ছিলেন তারা আমাদেরকে এমনভাবে হাত তুললো আমাদের গায়ে, এবং আমি বলছিলাম বারবার আমি কিন্তু একজন আইনজীবী, আমি কিন্তু আপনাদের আইনের ঘরানার লোক, আমার অপরাধটা কি? কোনো অপরাধ নাই। তারা রমনা থানায় আমাকে দীর্ঘ সময় আটকিয়ে রাখলো এবং আমাকে রাতের বেলায় 3টার দিকে আমার মা এবং আমার ওয়াইফ আমাকে তারা রমনা থানায় পেল। আশ্চর্যের বিষয় হচ্ছে 28শে ডিসেম্বরের আগের রাত ছিল 27শে ডিসেম্বর, যেদিন আমার বোনের বিয়ে ছিল। আমার বোনের বিয়ের পরদিন আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার হাজিরাতে ম্যাডামকে দেখার জন্য আমি আদালতে গেছি, সেইখান থেকে আমাকে গ্রেফতার হতে হয়েছে। এবং সেটা কতটা নির্মম ছিল, আমার বাসার সমস্ত অনুষ্ঠান, আমার সমস্ত আত্মীয় স্বজন, সারা পরিবার স্তব্ধ হয়ে গিয়েছিল। আমার বোনের শ্বশুর বাড়ির সবাই ওনারা আমাকে দেখতে আসেন, আমার ফ্যামিলির সবাই আমার প্রতি খুবই সাপোর্টিভ ছিলাম। আমি 24 বছর রাজনীতি করেছি, এখন অবধি আমার ফ্যামিলি, আমার বোনের শ্বশুর বাড়ি, আমার নিজের শ্বশুর বাড়ি আমাদেরকে আগলে রেখেছে। থানায় ছিলেন কতদিন ওই যাত্রায়? আমাদেরকে তো ওই রাত স্বীকারই করে নাই। প্রথম কথা হচ্ছে যে ওই আমরা কারাগারে ছিলাম, ডিসেম্বরে অ্যারেস্ট হয়েছিলাম, জানুয়ারিতে বের হয়েছি, কিন্তু যেদিন আমাকে গ্রেফতার করা হয় সেদিন কোনোভাবেই তারা স্বীকার করেনি যে একজন লয়ার কিংবা মনন নামে কেউ গ্রেফতার হয়েছে। আমাকে রাতে 3টায় আমার মা এবং বোন যখন নিতে যায়, আমাকে দেখতে যায়, কোনো একজন পুলিশের কর্মকর্তা তাদেরকে আমার মাধ্যমে খবর পাঠায় যে উনি এখানে আছে। আমি বের হয়ে যেটা শুনতে পেরেছি যে আমার বাবা ওই থানাতে যাওয়ার পরে বলেছে যে আপনাকেও গ্রেফতার করব। মানে আপনার বাবাও তো একজন লয়ার? আমার বাবা একজন লয়ার, আমার বাবা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা মেট্রোপলিটন বার ইউনিটের প্রেসিডেন্ট ছিলেন। তো ওনারা আমার বাবাকেও বলেছিল গ্রেফতার করবে, সেখান থেকে আমার বাবাকে সরে যেতে বলে সেই মুহূর্তে। এবং আগের দিন গেল আমার বোনের বিয়ে, আর তারপর দিন আমাদের ছন্নছাড়া হয়ে গেল ওই দিনের একদিনের মধ্যেই। এবং তারই ফলশ্রুতিতে দেখেন এইবার যখন ছাত্র আন্দোলন শুরু হলো, ছাত্র জনতার আন্দোলনে আমার বাবাকে নিয়ে বাসার নিচে বসে রেখেছে ঘন্টার পর ঘন্টা আমাকে খুঁজতে গিয়ে। পুরো বাসার শান্তিনগর টুইন টাওয়ারে সারা শান্তিনগর এলাকা জেনেছে যে এই বাসায় ব্লক রেট হয়েছে। এবং কি দোষ ছিল
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করি। মানে আইনজীবী ফোরাম একজন করা, আমি জাতীয়তাবাদী আইনজীবীদের ফোরাম। রাজনীতি করি, কিংবা আমি জাতীয়তাবাদী যুব দলের একজন সক্রিয় কর্মী। এটাই ছিল আমার একমাত্র অপরাধ। আমার কিন্তু কোনো দোষ ছিল না, কিন্তু তারপরেও নির্যাতন আমার পরিবারের উপরেও গেছে, আমার উপর দিয়েও গেছে। এক ধরনের সামাজিক নিপীড়নের মধ্য দিয়ে নিঃসন্দেহে সামাজিক পুরোটা নিপীড়ন। সময় গেছেন। আপনার কাছ থেকে শুনবো অ্যাডভোকেট মনন, আমরা একটু শাহনেওয়াজের গল্প শুনে আসি। ধন্যবাদ। তারপর এরপরে কি হলো শাহনেওয়াজ? এরপরে কি এই যাত্রায় বেঁচে গেল? এই যাত্রায় তখন চিকিৎসা করাতে পেরেছিলেন আমাকে কিনা? চিকিৎসা বা কতদিন করছিল, চিকিৎসা আমাদের নিতে হয়েছিল? অনেক দিন চিকিৎসা নেওয়া লাগছে, যেটা ডাক্তার রফিক ভাই, তারপরে ডাক্তার আমান ভাই, ওনারা আমাকে চিকিৎসা করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এগুলো জানেন, বারবারই ওনারা আমাদেরকে এই যে চিকিৎসা নিপীড়ন, করে। রাতভর নিপীড়ন বা 2 দিন আমার পায়ে হ্যাঁ। পায়ে এখনো একটা রগ, এই ডাক্তার আমান ভাই বলছিল যে ভাগ্যক্রমে তুমি হয়তো বেঁচে গেছো, যে তোমার এটা অপারেশন করা লাগতে পারে, দেখি কি হয়। ওটা আর পরে আর ইয়ে করা হয় এখনো না আর কি কি। সেই পাটাতে সংকট এখনো আছে? সেই পায়ে দাগটা আছে, এখন মানে কোনো রগটা প্রকার বাঁকা, সমস্যা হয় কিনা সমস্যা হাঁটতে? হয়, হাঁটতে সমস্যা হয়। স্বাভাবিক হ্যাঁ, জীবনযাত্রায় অনেক ওই রগটা যে একটা ইয়ে থাকে না, এই রগটা বাঁকা হয়ে গেছে। এরপরে তো রাজনীতি ছাড়েননি, এরপরেও তো না, রাজনীতি আমার চালিয়ে তো গেলেন। প্রথম, এরপরে আমার জীবনে তো প্রথম, আমি যখন ঢাকা, আমার বাবাও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। উনি চেয়ারম্যান ছিলেন, ৭৩ গণভোটের চেয়ারম্যান ছিলেন, এর আগে মৌলিক গণতন্ত্রের সময় ছিলেন। প্রথম হামলার শিকার হই 2010-এ 22শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে। আচ্ছা, বলুন তো। প্রথম হামলার শিকার হই। ওখানে আমাদের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল মতিন ভাই এবং আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসির ভাই দুইজনেই আহত হয়, এবং খুব ভালোভাবে আহত হয়, ইনজুর করে ছাত্রলীগ, যেটাকে আমরা একবারে পবিত্র স্থান মনে করি, ছাত্র রাজনীতির পবিত্র ঘর মধুর ক্যান্টিন। সেই মধুর ক্যান্টিনকে সেই দিন 22শে জুন 2010 ছাত্রলীগের আপনার উপরে কি হয়েছিল? আমাদেরকে পীড়ায় রক্তাক্ত করা হয়েছে, ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, সেখানে চিকিৎসা নিছি। আমাদেরকে ওই যে স্যার দিয়ে মারছে, মধুর ক্যান্টিনে যে বড় চেয়ারগুলো ছিল, সেই চেয়ারগুলো দিয়েই আমাদেরকে ছাত্রলীগ পিটাইছে এবং সেখানে মানে রক্তাক্ত করে ফেলছে। প্রথম আপনি কোন কোন ধরনের নির্মমতার শিকার হয়েছিলেন বা নিপীড়নের শিকার হয়েছিলেন? আমরা চেয়ারের মার খেয়েছি, তাতে কি শারীরিক কি সমস্যা? হাত ভেঙে গেছে আমার, হ্যাঁ, আমার হাত ভেঙে গেছে চেয়ারের বাড়ির সাথে সাথে। কারা মারলো, কিভাবে মারলো? ছাত্রলীগের তখনকার ছিল, কারা কারা মারলো, কিভাবে মারলো? ওখানে এরপরে ছাত্রলীগের চিকিৎসা নিলেন পুরা কিভাবে? ছাত্রলীগের বিশাল একটা গ্রুপ ছিল, আমরা 25 জনের মতো লোক সেই দিন মধুর ক্যান্টিনে মার খেয়েছি। নেতৃত্বে অনেকটা অগ্রভাগে ছিল নাজমুল, পরবর্তীতে সে তখন ছিল সহসম্পাদক বা উপসম্পাদক এরকম কি ছিল। পরবর্তীতে তাকে এগুলার বদৌলতে তাদের নেত্রী তাকে সেক্রেটারি করেছে, সাধারণ সম্পাদক তাকে নির্বাচিত করেছে। সেই মানে মুহূর্তের মধ্যেই মধুর ক্যান্টিনে এর আগে কখনো কোনোদিন হামলা হয়েছে আমরা তা জানতাম না, কিন্তু সেদিন তার নেতৃত্বেই আমাদেরকে হামলা করা হয়েছে। দীর্ঘদিন আমি ওই হাতটা আমার ভাঙা ছিল, আমি চিকিৎসা নিয়েছি ঢাকা মেডিকেলে। এরপরে আমরা শাহবাগে পরের দিন মামলা করতে যাই, কিন্তু আমাদের এই মামলাটা, বা বিশেষ করে আমার এই মামলাটা আর নেওয়া হয় নাই। এই মামলাটা আমার নেওয়া হয় নাই, আমি আদৌ ওই মামলাটা আজও করতে পারি নাই। আমাদের কোনো নেতাকর্মী, কোনো 25 জন আমরা মেয়ের খেয়েছিলাম, সেই মামলাটা আমাদেরকে করতে দেয় নাই। এতে করে ধরেন প্রথম আওয়ামী লীগের প্রথম অবস্থায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মায়ের খেয়েছি। তাতে করে আমার পরিবারের সদস্যরা বা যারা ছিল তারা খুবই মর্মাহত হয়েছে যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমরা এইভাবে ছাত্র রাজনীতি করি বা রাজনীতি করতে যায় ক্লাস করতে পারি নাই, গতানুগতিক মাস্টার্স পরীক্ষা দিতে পারি নাই। আমরা কিন্তু মানে যথা টাইমে আমরা মাস্টার্স শেষ করতে পারি না, অনার্সটা আমরা যথা টাইমে শেষ করতে পারছি, কিন্তু মাস্টার্স আমরা যথা টাইমে করতে পারি নাই। 2 বছর লেগে গেছে। এমন আছিল একদিন আমি পরীক্ষা দিতে গিয়ে খাতা রেখে চলে আসছি। কারণটা কি? কারণটা ছিল তাদের মহড়া ছিল, আমাদেরকে ধরে ধরে মারতো, দেখলে মারতো ক্যাম্পাসে, আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দিত না। অ্যাডভোকেট মনন, আপনার কাছ থেকে আবার একটু শুনি। একজন ছাত্র যে বিশ্ববিদ্যালয়ে পড়ে এক ধরনের স্বপ্ন নিয়ে, বাবা মায়ের স্বপ্ন থাকে, নিজের স্বপ্ন থাকে, এবং বিশ্ববিদ্যালয় জীবনটা কিন্তু এক ধরনের মজার জীবন বা স্বপ্নের জীবন, যার উপরে দাঁড়িয়ে মানুষ তার ভবিষ্যৎ বা স্বপ্ন পূরণের সিঁড়ি হিসেবেই থাকে, যার জীবনে ভুলতে পারে না। শাহনেওয়াজের যে স্মৃতি, তার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, বিশ্ববিদ্যালয়ে এসেই এক ধরনের বৈরিতার মধ্যে বা সহপাঠীদের, ছাত্র রাজনীতি থাকবেই, ছাত্র রাজনীতি করতেই পারে, এক একজন এক এক দলের রাজনীতি করবে, তো সহপাঠীদের দ্বারা এইভাবে নির্মমতার যদি শিকার হতে হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে, এটি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? স্বাধীনতার পরবর্তীতে, 71 পরবর্তীতে যেই রাষ্ট্রীয় কালচারে চলছিল, সেই কালচারটা তো ব্যাহত হয়েছে বেসিক্যালি।
বিশেষ করে ১/১১-র পর থেকে আমরা যেই সরকারগুলোকে দেখেছি, যেই সরকারকে আমরা দেখেছি যে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে, সেইখানে তাদের ছাত্র সংগঠনগুলো যারা ছিল, ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো, তারা সবসময়ই এইভাবে করেই বৈষম্যের কিন্তু একটা সৃষ্টি করেছে। আজকের যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছি, এর উৎপত্তি কিন্তু গত ১৭ বছরে বুদবুদ করে হয়েছে। এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আজকে শাহানে আজকে আমরা দেখেছি সে হয়তোবা রাজনৈতিক একটি সংগঠনের সাথে জড়িত ছিল, কিন্তু আপনি দেখেন বুয়েটের আবরারের কথা ভাবেন, সে তো কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিল না, রাজনীতি করেনি। আপনি দেখেন জজ কোর্টে আমার চোখের সামনেই, আমরা তখন সেদিন জজ কোর্টেই আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমি তখন জজ কোর্টে প্র্যাকটিস করতাম, বিশ্বজিৎ হত্যা মামলা। বিশ্বজিৎকে যেদিন হত্যা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছেলেরা, আপনি বিশ্বাস করবেন না, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে আমাদেরও সেদিন আইনজীবী ফোরামদের প্রোগ্রাম, মানে একটা প্রোগ্রাম, প্রোটেস্টেশন চলছিল। আমাদের সামনে আমাদের একজন অ্যাডভোকেট আবু জাফর মানিককে প্রথমে তারা আহত করলো ব্যাপকভাবে, এবং আমাদেরকে চেষ্টা করেছে আহত করতে, আমরা দৌড় দিয়েছি, যেটা স্বাভাবিকভাবে হয়, তাদের সাথে সশস্ত্র ছিল তারা, জীবনের হুমকি সবারই আছে, আমরা হয়তো বা পিছু পা হয়েছি। তার কিছুক্ষণ পরে যখন আমরা সেই আবু জাফর মানিককে নিয়ে ন্যাশনাল মেডিকেলে যাই, নিজের চোখে আমরা দেখেছি এই বিশ্বজিৎকে রক্তাক্ত অবস্থায় রিকশায় এভাবে পড়ে আছে, ঘাটটা নিচে আছে। এই দৃশ্য তো ভোলার মতো না, এই দৃশ্যগুলো তো নিজের চোখে দেখেছি আমরা। না, একজন ছাত্র, এটি তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল, তার একজন ছাত্রকে এভাবে যে নিপীড়নের বা নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে, হামলা, প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছে, এর দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনও এড়াতে পারে না, কোনোভাবেই এড়াতে পারে না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিশ্ববিদ্যালয়ের যে এক ধরনের তো আইন আছে, বিশ্ববিদ্যালয় আইন আছে এবং বাংলাদেশের প্রচলিত আইন রয়েছে, তো ওই সময় শাহনাজের উপরে বা তার সহপাঠীদের উপরে যারা হামলা করেছে, এবং এটির সুষ্ঠু তদন্ত করে যে বিচারের মুখোমুখি করা হয়নি অপরাধীদের, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের আইন ভায়োলেট করেছে? প্রথমত তাদের মঞ্জুরি কমিশনের যে আইন আছে সেটাকে তারা ভঙ্গ করেছে। আর আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই গতানুগতিক গত ১৭ বছরে যে এই নির্যাতনের যে গল্পগুলো আছে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদেরকে আমরা হয়তো শুনতে পাচ্ছি না, আমার মনে হয় বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন হতে পারে একটি কমিশন গঠন করা, যেখানে এই সমস্ত ধরনের অত্যাচারের উপর সুষ্ঠু তদন্ত করে গত ১৭ বছরের, সেটা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হোক, সেটা প্রশাসন হোক, সেটা ছাত্রলীগ হোক, কিংবা মানুষ সে যেই হোক না কেন, যারা অন্যায় করছে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়া করানো আমি মনে করি সময়ের দাবি। এবং এটি যদি দাঁড় করানো না হয়, হয়তো আবরার ফাহাদদের আত্মা কখনোই শান্তি পাবে না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে তো আসলে শিক্ষার পরিবেশ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, এবং এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। যারা দায়িত্ব পালন করেনি তাদের আসলে তদন্ত হওয়া উচিত, অবশ্যই। এটির জন্য আলাদা কমিশন দাবি কমিশন দাবি করছি। আমি মনে করি এই কমিশনের কাজ কি হবে? এই কমিশনের কাজ হবে, তারা এখন তো ওনারা তো 6টা কমিশন করেছে। এটা যদি এই ধরনের একটা কমিশন করা যায়, যে সংস্কার, যে কমিশন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, একটা কমিশনে 3টা অর্গান হয়ে যেতে পারে, যে এই জায়গাগুলোতে স্পেসিফিক্যালি কি কি ধরনের অন্যায় হয়েছে, কি কি ধরনের অবিচার হয়েছে, সেগুলো সুষ্ঠু তদন্ত করে সেটা বিচারের আওতায় আনা আমি মনে করি সময়ের দাবি। তাহলে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ কখনোই ফিরবে না। জি, মারুন ভাই, আপনার কাছ থেকে শুনবো শাহনওয়াজ। এরপরে আপনি তো থেমে থাকলেন না, রাজনীতি চালিয়ে গেলেন, জীবনে আসলে দাগ কেটে গেছে এরকম হামলার শিকার বা নিপীড়নের শিকার, আরেকটা বড় ধরনের হামলার শিকার আছে, সেই হামলায় হয়তো সরাসরি খোদা তাআলাই আমাকে বেঁচে দিয়েছে। সেটা হলো আমার জন্মভূমিতে আমি ছাত্রদলের 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি হওয়ার পরে আমরা নির্বাচন করেছি, আমাদের সংসদটা নির্বাচিত সংসদ, পরে আমি ওখানে 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছি, ভোট করছি সেক্রেটারি। আমি এলাকায় যাওয়ার পরেই আমার উপরে ভয়াবহ হামলা করা হয়েছে আওয়ামী লীগের এমপির নির্দেশে। এমপি কে ছিলেন তখন? এমপি ছিল আয়েশা ফেরদৌস, পরবর্তীতে তারা স্বামী স্ত্রী দুইজনেই আওয়ামী লীগের নির্বাচিত এমপি ছিলেন। প্রথমে বউ ছিল, পরে স্বামী ছিল মোহাম্মদ আলী। তার নির্দেশে একবারে সরাসরি আমাকে কিভাবে হামলা করলো? হামলাকারীরা আপনাকে কি দিয়ে মানে আক্রমণ করলো? হামলাকারীরা, আমি আমার এলাকায় গিয়েছি, যাওয়ার পরে যেরকম হয় আর কি, এলাকাতে বা নেতৃত্ব শ্রেণী কেউ গেলে এলাকার লোকজন বিএনপি যারা করে তারা তাকে দেখতে আসে, এরকম দেখতে আসে। এক বাজার থেকে আরেক বাজার যেতে অনেকগুলা হুমড়া হয়ে যেত বা লোকজন জড়ো হইতো, তখন আমি ওখানে যাইতাম, দেখা সাক্ষাৎ করতাম, রাজনীতি করতাম। এরকম রাজনীতি 2 দিন আমি 2টা বাজারে গেছি, অনেকগুলা লোক হয়েছে। পরের দিন আমি আমার বোনের
বাড়িতে, বোনের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে কোন এলাকায়? এলাকার নাম কি? সোনাদিয়া, তমরদ দিতে যাচ্ছি। সোনাদিয়া ইউনিয়ন থেকে, হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন থেকে তমরদ ইউনিয়নে যাচ্ছি। যাওয়ার পরে মাঝপথে একটা বাজার আছে, মাইজদি বাজার, যেটা আমাদের ইউনিয়নের মধ্যে, সোনাদিয়া ইউনিয়নের মধ্যে পড়ছে। আমার ভাগনা হুন্ডা ড্রাইভ করে, দুপুরবেলা আমি ওখানে খাবো, আমার বোন আমাকে ডাকছে। মাঝপথে আমাকে তারা ঘিরে ফেলছে, দিনের বেলা, একেবারে দিনের বেলা, 1:15টার দিকে। ঘিরার পরে আমার ভাগনা বলতেছে, মামা আক্রমণ করবে, আক্রমণ করবে। এরা লাঠি নিয়ে, তারপরে চাইনিজ কুড়েল নিয়ে, বিভিন্ন বগিদা, আমাদের এলাকায় এক জাতীয় আওয়ামী লীগ নতুন একটা সংস্কৃতি চালু করছে, বড় বড় দা, যেটাকে আমরা বলি বগিদা, এরকম ঘিরে ফেলছে। হয়তোবা তারা যদি বাজারের উত্তর পাশে ঘিরত, তাইলে হয়তো আমি বেঁচে থাকতাম না। বাজারের দক্ষিণ যে পাশটাতে তারা ঘিরেছে, এই পাশটাতে অনেক বসতি ছিল, মানে মানুষের বাড়ি হচ্ছিল। ওই বাড়িঘরের কারণে যখন আমি বললাম যে হুন্ডা চালাও, আমার বাগনাকে বললাম যে হুন্ডা চালাও, না বলল নেহামত, হুন্ডাটা চালাও। চালাও বলার সাথে সাথে সে টান দিছে, আমাকে বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার একটা পর্যায়ে আমার হুন্ডা সব পড়ে গেছে। হুন্ডা সহ পড়ে যাওয়ার পরে আমাদেরকে হিট করছে, প্রচণ্ড মারছে। সেই মারাতে মানুষ চারিদিক থেকে, ওই এলাকাতে আমরা দীর্ঘদিন তো, মানুষকে ঘিরে ধরছে খুব জোরে। মানুষগুলা, বউ বেড়িগুলা চলে আসছে, রাস্তার দুই পাশে শত শত লোক হয়ে গেছে, প্রায় 50-60 জন তাদের সশস্ত্র যুদ্ধে আমাকে মানে আক্রমণ করছে। যে আক্রমণে মানুষ যখন ঘিরে ফেলছে, সাধারণ লোকগুলা যতটুকু মারতে পারছে মারছে, কিন্তু এরপরে ওরা ফেলে রেখে চলে গেছে। এবং তাদের আহত অবস্থায় পড়েছিলেন? হ্যাঁ, আমি ওখানে পড়েছিলাম, আমাকে উঠে নিয়ে আসা হচ্ছে। মানে আপনার কোন জায়গা? আমার এলাকার মধ্যে হয়েছিলেন। শরীরের কোন জায়গায় আঘাত করেছিল? আমার সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলছে। কুপিয়ে না, পিঠে খুব দিছে, 2-4টা লাগে নাই। মানে আমরাও তো করছি, সমস্ত শরীর, বাংলাদেশের সমস্ত মিডিয়াতে তখন লিখছে। এরপরে কি হলো, মজার বিষয় হলো, পুলিশ আসছে, একজন দারোগা আসছে, মানে প্রচুর অনেক লোক হয়ে গেছে, লোকের সমাগম হয়ে গেছে, যে মুখে আক্রমণ করা হয়েছে। পুলিশ আসে, আমাকে বলতেছে, আমি তো পড়ে আছি, মানে না, আমাকে নিয়ে আসছে, উঠে নিয়ে আসছে বাড়িতে, একটা খাটের মধ্যে শুয়ে আছি। সে আমার বলতেছে, আপনি থানায় যেতে হবে, আপনাকে ওসি সাহেব বলছে থানায় নিয়ে যাওয়ার জন্য, এই আর কি এগুলা বলতেছে। কিন্তু সরাসরি সেই দিন আমাকে হত্যার জন্য নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের। থানায় গিয়েছিলেন? না, আমি থানায় যাই নাই। আমি কিভাবে থানায় যাবো? আমি তো, আমাকে চিকিৎসা পর্যন্ত নিতে দেয় নাই ওই দিন। হাসপাতাল ছিল। এটা 2022-এর 18 জুলাই। এটা আমার জীবনের মানে এখন খুব ওরা যখন আপনি বলছিলেন যে আপনার বাবা নেই, মা নেই, বড় বোনের সাথে দুপুরে মেজ বোনের বাড়িতে খাবেন, তো ওই দিন খাওয়া হয়েছিল কিনা? না, আর কোত্থেকে খাওয়া? তারপরে আপনার পরিবারের অন্য সদস্যদের অবস্থা কি হয়েছিল? এরকম খুব কষ্টের মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা। এরপরে চিকিৎসা নিতে পারেন বাড়িতেই? কতদিন আহত ছিলেন? আমি 2 দিন ছিলাম, পরে আমি চলে আসছি ঢাকার দিকে। ঢাকা আসার পরে আমার আমান ভাই নিয়ে গেছে, ডক্টর শাহ মোহাম্মদ আমানুল্লাহ। ডাক্তার উনি কি বলেছিলেন? উনি কি চিকিৎসা করলেন? উনি তখন আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে উনি আমাকে দীর্ঘদিন চিকিৎসা করছে, আমার পাটা এগুলো ব্যান্ডেজ করছে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবসময় খবরাখবর নিতেন। এমন আমান ভাইকে উনি বলছে যে ওর ট্রিটমেন্ট বাংলাদেশে হবে কিনা, এটা আমি নিজে কানে শুনেছি। মানে এবং উনি আমার সাথে কথা বলছেন। হয়েছিলেন আপনি? হ্যাঁ, আমাকে অনেক মারছে। আপনি ওই ঘটনায় মামলা করতে পেরেছিলেন? না, পারিনি। আমার মামলা আপনি গিয়েছিলেন? আপনি থানায় গিয়েছিলেন? আমি তখন আর থানায় যাই না, যাওয়ার মতো সেই পরিবেশ ছিল না আমার। মানে আপনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে আপনি আহত হয়েও, হামলার শিকার হয়েও মামলা করা সম্ভব ছিল না আমাদের। এরকম পরিবেশ ছিল, খুব ভয়ঙ্কর পরিবেশ ছিল ওই এলাকায়। জি, শাহনওয়াজ, আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু অ্যাডভোকেট মননের কাছ থেকে শুনি। সে অ্যাডভোকেট মনন, আমরা যতই শুনছি আসলে বুকের ভেতরটা ততই শক্ত হয়ে আসতেছে। সেটাই। শাহনওয়াজ একজন একেবারে প্রথম সারির একজন ছাত্র নেতা, নিজের বাড়িতে গিয়েছিলেন। তিনি বললেন যে ওনার বাবা নেই, মা নেই, বড় বোনের সাথে দুপুরে খাবেন বলে ভাগ্নের সাথে, ওনার আপন বোনের ছেলের সাথে মোটরসাইকেলে চেপে বোনের বাড়িতে যাচ্ছিলেন। তো পথিমধ্যে ওনার উপরে যে হামলা হলো, এবং পুলিশ এসে ওনাকেই উল্টো থানায় যাওয়ার জন্য পিড়াপিড়ি করলো। এক প্রকার উনি ভয়েই বাড়ি ছেড়ে আসলে ঢাকায় চলে আসলেন বিনা চিকিৎসায়।
আসলে আইনের ব্যাখ্যা যদি করতে বলা হয় আপনাকে একজন আইনজীবী হিসেবে, এই বাস্তবতাকে আপনি আইনের কোন জায়গায় ফেলবেন আসলে? আসলে আইনের কথা বলতে গেলে এটা মানবাধিকারের লঙ্ঘনের জন্য যে যা যা দরকার ছিল তাইতেই তো তার জীবনে হয়েছে এবং অসংখ্য মানুষের জীবনে হয়েছে। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে শাহনেওয়াজকে অনুরোধ করব যে এই যে ঘটনা উনি ব্যক্ত করলেন, আমাদের পুরো হল আমরা আজকে আবেগপ্রবণ হয়ে গেলাম। উনি অবশ্যই এই মামলার একটি সিআর মামলা করে আদালতের দৃষ্টি আকর্ষণ করে সেটা তদন্তর মাধ্যমে এই মামলার বিরুদ্ধে, এই ঘটনার বিরুদ্ধে এবং ওই এমপি যে দুজন ছিল অবৈধ এমপি যারা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের, এবং পুলিশেরও তো এক ধরনের দায়িত্ব রয়েছে নিঃসন্দেহে। আর এবং তৎকালীন যারা পুলিশে ছিল এগুলো সব রেকর্ডেড করা আছে, অবশ্যই এই সব কিছুই সিস্টেমেটিক্যালি জানা আছে। খবর নিলেই দেখা যাবে ওই মুহূর্তে কারা ডিউটিতে ছিল, তাদেরকে সবাইকেই এই বিচারের আওতায় আনা আমি মনে করি শাহনেওয়াজ একজন রাষ্ট্রীয় নাগরিক হিসেবে তার দায়িত্ব। না মনোন ভাই, এই ধরনের ঘটনাগুলো তো ধারাবাহিকভাবে ঘটেছে, আমরা প্রচুর এরকম ঘটনা পাচ্ছি। এই যে ভিকটিম যারা আহত হলেন বা যারা এরকম নির্মমতার শিকার হলেন, এই মানুষগুলো তো গত 17 বছর এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গেছেন। এদের ট্রমাটাও তো কাটানো জরুরি। এজন্য রাষ্ট্রের কোন ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি ওই একটা কথাই বলবো, আমাদের বিচার ব্যবস্থায় এই মুহূর্তেই উচিত আমাদেরকে একটি কমিশনের মাধ্যমে, এই কয়েকটা কমিশন তো হয়েছে, গুম কমিশন আমরা দেখলাম, কিন্তু এই শাহনেওয়াজদের মতো যারা প্রতিনিয়ত যারা হামলা শিকার হয়েছে এবং এই ঘটনাগুলোর একটিরও মামলা নেই, কিন্তু মামলা নেই, কোনো ঘটনারই মামলা নেই। এটার একমাত্র রাজসাক্ষী থাকে হচ্ছে আমাদের তৎকালীন কিছু সংখ্যক মিডিয়া, খুবই স্বল্প সংখ্যক। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে এটার আসলে অসংখ্য প্রমাণ। শাহনেওয়াজ যে 18 সালের কথা বলছিল কিংবা 22 সালের কথা বলছিল, সব কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় তখন দেখছিলাম, কিন্তু প্রকাশ করার মতো কোনো অবস্থা ছিল না। সেগুলো কি আসলে মামলার আলামত হিসেবে নেওয়ার সুযোগ রয়েছে কিনা আইনে? ডেফিনেটলি এভিডেন্স একটা, এটাকে তো আইনের আওতায় মানে অ্যাজ এ এভিডেন্স হিসেবে নেওয়া যেতে পারে, অ্যাজ এ উইটনেস হিসেবে নেওয়া যেতে পারে। শাহনেওয়াজ বলছে যে তাকে হত্যার উদ্দেশ্যে বড় রামদাও দিয়ে তাকে কোপ দেয়া হয়েছিল। সেটা তদন্ত কর্মকর্তা বলতে পারবে। আমাদের বর্তমান আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার তার সঠিক তদন্ত কর্মকর্তা দিয়ে এই উক্ত ঘটনা তদন্ত করিয়ে তারপরে পুরো ঘটনাটাকে, সাবজুডিশিয়াস ম্যাটার। সো সাবজুডিশিয়াস ম্যাটারগুলোতে আমরা তাদের রাষ্ট্রের উপর যদি ছেড়ে দিই, আমরা যদি সেটা সঠিক বিচার দেখতে পারি, তাহলেই বাংলাদেশের মানুষের গণতন্ত্রের উপর এবং এই আইনের উপর বিশ্বাস ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। শাহনেওয়াজ, আপনি এই সব ঘটনাগুলোর কি বিচার ওই সময় চেয়েছিলেন? আমি বিচার চেয়েছি, আমি বিচার মানে থানা পর্যন্ত যাওয়ার সেই সাহস ছিল না আমাদের। পরিস্থিতি, কারণটা কি ছিল আসলে? আমাদের এলাকার আসলে যিনি এমপি ছিলেন উনি অনেক ভয়ঙ্কর ছিলেন, সবাই জানে। দস্যুতা, উনি বর্তমানে জেলে আছে, স্বামী স্ত্রী দুজনেই। উনি মানে যত রকমের ডাকাতি বলেন বা দস্যুগিরি বলেন, সন্ত্রাসী বলেন, স্বৈরশাসক বলেন, সবই উনি ছিল। আচ্ছা শাহনেওয়াজ, আপনি তো মানে এক ধরনের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চারটেখানেক বিষয় না, এক ধরনের স্বপ্নই তো ছিল। এক ধরনের তীব্র প্রতিযোগিতার মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বুক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন। জীবনের এই যে স্বপ্নগুলো ফিকে হয়ে গেল, জীবনের স্বপ্ন পূরণ হলো না। এক ধরনের স্বপ্ন ছিল, হয়তো স্বপ্ন পরিবর্তন হয়েছে পরে, কিন্তু যখন একা হয়ে যান, আপনি বলছিলেন যে অত্যন্ত দুঃখজনক যে আপনার বাবা নেই, মা নেই, তার মানে আপনি আপনার পরিবারের একটা সম্ভাবনা তো ছিলেনই। তো সেই জায়গা থেকে যে এই সম্ভাবনাগুলো কাজে আসলো না, কখনো হতাশা কাজ করে বা কষ্ট পান একা একা যখন হন? একা একা মাঝে মাঝে কষ্ট পাই। তখন নিজেকে সান্ত্বনা দেন কিভাবে? আসলে স্বপ্নগুলো কি ছিল? আমরা আসলে রাজনৈতিক পরিবারে, আমি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার কারণে হয়তো আমার একটা ভরসা থাকে যে রাজনৈতিক পরিবারের সন্তান, হয়তো আমাকে দিয়েই এই দেশটা পরিবর্তন হবে, আমাদের মতো এরকম লোকগুলো দিয়েই গণতন্ত্রে ফিরে আসবে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আমি ব্যক্তিগতভাবে গণতন্ত্র বিশ্বাস করি, জাতীয়তাবাদকে বিশ্বাস করি। আমি এই জাতীয়তাবাদের আদর্শে রাজনীতিটা করছি, এখনও করি, সারা জীবন করে যাব। এই স্বপ্নটাই ছিল যে আমার বাবাও জাতীয়তাবাদ করতো, আমিও জাতীয়তাবাদ করব। আর জাতীয়তাবাদ করতে বিশ্ববিদ্যালয়তে এক ধরনের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন। আমি বিশ্ববিদ্যালয়ে আসার আগেও আমি ছাত্রদল করতাম। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমি হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য ছিলাম। আমার কমিটির সভাপতি ছিল ইমরান ভাই, আর সাধারণ সম্পাদক ছিল মোশারফ ভাই। আমি ওই কমিটির মেম্বার ছিলাম। আমি সক্রিয় মানে ছাত্রদল করা কর্মী ছিলাম,
কর্মী হয়েই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে ভর্তি হয়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ভর্তি পরীক্ষা দিয়েই ওই যে অভিনন্দন জানিয়ে আমরা যে মিছিলটা করি ছাত্রদল, আমি সেই মিছিলটাও কিন্তু করেছি ছাত্রদলের। আচ্ছা আচ্ছা। এরপরে হয়তো আমার ভাগ্য ছিল বা আমি প্রতিযোগিতায় টিকছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে ওই যথারীতি আমার ছাত্রদলটাই আমি মানে করে জীবন আসছি। নিয়ে রাজনীতির বাইরে কোনো স্বপ্ন দেখেন? স্বপ্ন আমি আর দেখি নাই। যখন একা থাকতেন খুব নিভৃতে, মন খারাপ হতো কিনা? মন খারাপ হতো। নিজেকে সান্ত্বনা দিতেন এটা কিভাবে? ভেবে মন খারাপ হইতো, বাড়িতে যেতে পারি না, মা বাবার কবর জিয়ারত করতে পারি না, শুধুমাত্র রাজনীতি করার কারণ। এটা রাজনৈতিক কর্মী হওয়ার কারণ। প্রিয় এর বাইরে মুখগুলোর কিছু সাথে নাই। দেখা হয়নি বছরের পর বছর? না। আমার মাকে 2020-এ কবরে রাখিয়ে আসার পরে একবারই গেছে, 2022 সেইবারই আমাকে আক্রমণ করা হয়েছে। এর মধ্যে আর যেতে পারিনি। 2022-এ একবারই গেছি, একবারই আমাকে আক্রমণ করছে। মানে মায়ের কবরে যেতে পারেননি অনেক বছর? না। তখন কি নিজেকে অপরাধী মনে হতো কখনো যে অবশ্যই মায়ের মনে সাথে হতো। প্রতারণা করেছি? অবশ্যই মনে হইত, এটা মনে হইত যে মানুষের তো একটা স্বপ্ন থাকে, বাবা মার মৃত্যুর পরে তার কবরের কাছে যায় দাঁড়াবে। সেই সাহসটুকু আমি পাই নাই যে আমার মায়ের কবরের কাছে যে আমি দাঁড়াবো, যে কবরটা জিয়ারত করবো, এইটুকু স্বপ্ন আমি পাইনি, সাহস পাইনি। একবারে গিয়েছিলাম মায়ের মৃত্যুর পরে, এরপরে ওইবারই আমাকে আক্রমণ করা হয়েছে। মায়ের মৃত্যুর আগে মায়ের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, হয়েছে। কি বলেছিল? শেষ কথা কি ছিল? মায়ের স্বপ্ন? আমাকে বলতো, বারবারই বলছে উনি যে রাজনীতি করো, দেখে শুনি ভালোভাবে চলিস, হাসিনা তো মনে হয় খুব সহজে তোদেরকে ছাড়বে না। আমার মাও বিএনপির খুব ভক্ত ছিল, বিশেষ করে ম্যাডামকে খুব পছন্দ করতো, ম্যাডামকে নিয়ে আমাদের সাথে কথা বলতো। এরপরে বলতো যে মানে আমরা একটা যে ইয়ের মধ্যে পড়ে গেছি, মানে এগুলো নিয়ে মাঝে মাঝে কথা বলতো। জীবিত থাকা অবস্থায় সবসময় ফোন দিয়ে খবর নিত, কেমন আছে, কি অবস্থা, কি হচ্ছে তোদের, কি হবে তোমাদের, এগুলো বলতো। আবার খুব বেশি মন খারাপ হলে যখন শুনতো পুলিশে দৌড়ায়, আন্দোলন করে, সংগ্রাম করে, তখন বলে পড়াশোনা করলে একটা চাকরি করলে তো পারতে, এরকম কথা বলতো। যে একটা চাকরি করলে তো এখন ভালো থাকতি, পুলিশ তার দৌড়াইতো না, কি করবি আর। ওই মাঝে মাঝে বাবার দোষ দিত যে বাবার মতো হয়েছে রাজনীতি করে, এরকম বলতো আর কি। যে আমার বাবাও। মায়ের এই কথাগুলো এখন মনে পড়ে? অনেক মনে পড়লে নিজেকে সান্ত্বনা দেন কিভাবে? কি আর করার, উনি তো অনেক কিছুই বলছে। ভাবি এটুকু যে আমরা তো অন্তত একটা স্বাধীন, পুনরায় একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। এবং আমরা হয়তোবা আমাদের এই ছোট ছোট আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দল মানুষকে ভোটের অধিকারটুকু ফিরিয়ে দিতে পারবে। আপনার মা বেঁচে থাকলে তো মায়ের সাথে এখন অনেক কথা হতো। মাকে কি অবশ্যই। বলতেন? কি বলতাম, আমরা পরাজয় বরণ করি না, আমরা মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন সংগ্রাম করছি, আমরা সেটা দ্বারপ্রান্তে চলে আসছি। মা, আপনি তো অনেক কথাই অনেক সময় অনেক উপদেশে দিচ্ছেন, কিন্তু আমরা তো সেই জায়গায় এখন ফিরে আসছি। এই কথাগুলো হয়তো বলা হয়তো। জি, হয়তো বেঁচে থাকলে অনেক খুশি শুনবো। অ্যাডভোকেট মনন, শাহনেওয়াজ ক্রমান্বয়ে তার পরিবার, তার মায়ের প্রিয় মুখের কথা ভেসে উঠছে, তার স্মৃতির হাতড়াচ্ছেন, আপ্লুত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো আসলে সে তার মায়ের কবরে যেতে পারেনি, বাবার কবর জিয়ারত করা হয়নি, প্রিয় মানুষগুলোর সাথে বছরের পর বছর দেখা হয়নি। এটা তো এক ধরনের মানুষের মানসিকতার উপরে চাপ সৃষ্টি হয়, ব্রেনের উপরে চাপ সৃষ্টি হয়। এটি কি অপরাধ আইনের ভাষায়? হ্যাঁ, বাংলাদেশে এরকম হিসাব করলে 30 লক্ষ শাহনেওয়াজ আছে, 50 লক্ষ শাহনেওয়াজ আছে, যারা তাদের বাবা মার কবরে যেতে পারে নাই, যারা তাদের গ্রামে যেতে পারে নাই। আপনি বাংলাদেশের এই বর্তমান অবস্থা আপনি কতজনের মুখে এই গল্প শুনবেন, তাদের জীবনের করুণ দশা শুনবেন, যাদের জীবনের সবটুকু সঞ্চয় শেষ করে যখন একটি সন্তানকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াতে যায়, সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নাইমের মতো ছেলে যখন বছরের পর বছর, মাসের পর মাস কারাগারে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যেভাবে নিষ্পেষণের শিকার হয়েছে, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা, আমার আপনার মতো যুবকেরা প্রত্যেকেই অত্যাচারের শিকার হয়েছে গত 17 বছর। এই ঘটনা আমাদের অনেকের জীবনের সাথে মিলে যায়,
এই গল্প যেন গল্প নয়, এই গল্প যেন বাস্তবতা। বাংলাদেশের অন্তত স্বাধীনতাকামী মানুষের, মুক্তিকামী মানুষের অনেকের জীবনের সাথে একই ধরনের শাহনাজের এই যে চোখের জল, শাহনাজের চোখের পানির মূল্য কি রাষ্ট্র দিবে? মূল্য দেওয়া উচিত কিনা? স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, আমার কাছে মনে হয় এটাই এই রাষ্ট্রের দেওয়ার সবচেয়ে বড় মূল্য। আমরা যে এই দেশের মানুষের মাঝে শাহনেওয়াজ তার জীবনের ব্যর্থতা, তার কষ্টের, তার বাবা মা হারানোর যে ক্রন্দন, যে কষ্টের আবেগটা আজকে দেশের মানুষকে জানাতে পারছে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে, এটাই তো স্বাধীনতা। এতটুকু স্বাধীনতার জন্যই আমরা দীর্ঘদিন। আপনি নিজে আইনজীবী হয়েও তো রাজনীতির মাঠে ছিলেন, আপনার জীবনেও তো এরকম অনেক বোবা কান্না আছে, আমরা ছোট্ট করে একটু শুনতে চাই। অজস্র এরকম অজস্র ঘটনা ঘটেছে। আমি আপনাকে খুবই নিয়ার ঘটনাটাই বলি। গত 28শে জুলাই আমাদের বিএনপির পক্ষ থেকে একটা প্রোগ্রাম দেওয়া হলো যাত্রাবাড়িতে। তো সেই প্রোগ্রামে সকালবেলায় আমরা যখন প্রোগ্রামে যাই, স্বাভাবিকভাবেই গাড়ি নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে ওখানে হয়তো একটা প্রোটেস্টেশন হবে, প্রোটেস্টেশনের পরে আমরা বের হয়ে চলে আসব। কিন্তু আফসোস, প্রোগ্রামে যাওয়ার ঘণ্টাখানেক পরেই পুলিশের নির্মম অত্যাচার ও নির্যাতন, গুলি, টিয়ার শেল এবং ছাত্রলীগের হামলা শুরু হয়ে যায়। যেই প্রোগ্রামে জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী আহত হয়। আমার সাথে থাকা ওয়ালিউল্লাহ রাব্বানী তৌকি সহ বেশ কিছু ছেলে আহত হয়, আমি নিজে আহত হই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমার এখনও ভিডিওটা আছে বিভিন্ন জায়গায়, খুব সম্ভবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানবাধিকার সেল থেকেও জিনিসটা ইন্টারন্যাশনালি প্রচার করা হয়েছিল। আমি দৌড়ে যখন রাস্তা পার হয়ে আমার গাড়িতে উঠি, ওই গাড়ির উপর পুলিশের অগণিত টিয়ার শেল ফায়ার হয়ে আমার পুরো গাড়ির চৌচির হয়ে যায় এবং তাদের রাবার বুলেট। ওদের টার্গেটটা কি ছিল? গাড়ি। ওদের টার্গেটটা ছিল আমি, আমার পেছন থেকে। আমি ধন্যবাদ প্রকাশ করি আমার দলের, আমার সংগঠনের প্রতি, জাতীয়তাবাদী যুবদল সেদিন এটার কারণে প্রেস নোট দিয়েছে, এটা তীব্র নিন্দা জানিয়েছে, আমার দল সেটা নিন্দা জানিয়েছে। বাট এটা তো খুব কষ্ট লাগে। আর আমি যখন বাসায় এসেছি, আমার যে ওই সিচুয়েশনে আমার ফ্যামিলির মানসিকতাটা কেমন ছিল, আমরা তো থাকতে পারিনি। এইবারের 16ই জুলাই আমার মেয়ের সাথে আমি খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম 16ই জুলাই ছিল আমার মেয়ের বার্থডে এবং একই দিনে আমারও জন্মদিন। 16ই জুলাই ছিল আমার বাসায় থাকা আমার সন্তানের সাথে শেষ দিন। তারপরে আমার বাবা মার সাথে আমার দেখা হয়। আমি জানি না আপনারা অনেকেই, দেশের অনেকেই হয়তো বা দেখেছে, আমি দেখেছি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি শান্তিনগর এসে সিজদায় মাটি লুটিয়ে পড়লাম এবং আমার বাবা মা আমাকে চিৎকার করে কাঁদতে থাকলো। 5ই আগস্ট বেলা 2:30টায় 3টায়, এই 16ই জুলাই থেকে 5ই আগস্টের যে নির্মম, আতঙ্কিত। তবে এবার আমরা ছিলাম, মানে আপনি কি এই সময়টা পালিয়েছিলেন? আমরা সম্পূর্ণভাবে রাজপথে ছিলাম, সক্রিয়ভাবে। আপনি তো নিজে একজন আইনজীবী, প্র্যাকটিসিং লয়ার, আপনাকেও পালাতে হয়েছে। এই কথা বললে তো আপনাকে তাহলে শুনতেই হবে জীবনের সবচেয়ে নিপীড়নের গল্প। 2023 সালে নির্মম, 2022-এর সেপ্টেম্বরের পর থেকে 2023 সাল পর্যন্ত আমি কোনো মামলায় শুনানি করলে সেই মামলায় জামিন দেয়া হতো না। যদি জামিন দেয়া হতো, মহামান্য সুপ্রিম কোর্টে, আমি বেসিক্যালি মহামান্য সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, হাইকোর্ট ডিভিশনে, কোনো মামলায় যদি জামিন দেয়া হতো, সেই মামলাতে তৎকালীন আওয়ামী লীগের নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলরা আমার মামলাটায় নোট দিয়ে দিত, মানে আপিল করে দিত। এবং আমি যখন কোনো মামলা শুনানিতে যেতাম, এটা খুবই প্র্যাকটিক্যাল, আমি জানি না দেশের মানুষ এই ঘটনাগুলো জানে কয়জন, জানে কি না। আমরা যে কোনো মামলা শুনানি করতে যেতাম, আওয়ামী লীগের তৎকালীন এজি ডিএজিরা ক্লায়েন্টকে পেছন থেকে বলতো, আপনি কাকে নিয়ে আসেন, এটা তো বিএনপির লয়ার, ওনাকে তো জামিন দিবে না। এমন করতে করতে 22শে সেপ্টেম্বর থেকে 23শে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মামলাগুলো আস্তে আস্তে সব সরে গেল। 23শে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এসে দেখলাম আমার হাতে কোনো মামলা নাই। কিভাবে রিজিক চলবে, কিভাবে এই সংসার চলবে জানি না। বাবা মার বয়স হয়েছিল, যদিও বাবা কর্মক্ষম, বাট আমার তো নিজের একটা সংসার আছে। কিভাবে করে আমরা প্রতিনিয়ত চলবো? জমানো টাকা খরচ করতে 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 শেষ দিন পর্যন্ত আমরা এসেছিলাম 23 সালের। প্রফেশনাল যেই পরিমাণ মিসকন্ডাক্টের শিকার আমরা হয়েছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ
28 অক্টোবরে যখন জনাব তারেক রহমান সাহেব এদেশের আন্দোলনের ডাক দিলেন, আমি 1 নভেম্বরে মনে হয়েছিল যে ওকালতিতেই হয়তো বা ছেড়ে দিতে হবে। 1 নভেম্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশন আমাকে দায়িত্ব দিল লিগেল এইড সেলের, যেখানে আহ্বায়ক করা হয়েছিল অ্যাডভোকেট মোহাম্মদ আলী স্যারকে। আমরা তখন মামলার, সেখানে আমরা কোনো ধরনের অর্থ পেতাম না। আমরা হয়তো বা নিজের টাকা দিয়ে মামলা করতাম, আমরা সংগঠনের নিজেদের টাকা দিয়ে আমরা চালাতাম, কিন্তু আমি যেন প্রাণ ফিরে পেয়েছিলাম, আমি মামলা করতে পারছি। এমন নির্মমতার পর্যায়ে পড়েছিলাম যে আমরা কোনো কাজ করতে পারতাম না। তো সেই কাজটা তো এখন আমরা অ্যাটলিস্ট রাজনীতির পাশাপাশি এই নির্যাতনের পাশাপাশি এগুলো ফিরে পেয়েছি। 5 তারিখের পরে তো এখন এই যে শাহনেওয়াজদের মতো যারা নিপীড়িত তারা তো ন্যায় বিচার পাবে বলে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি যে অবশ্যই তারা প্রত্যেকেই উচিত, তাদের প্রত্যেকে উচিত আদালতের দ্বারস্থ হয়ে এই ব্যাপারগুলোতে দৃষ্টি আকর্ষণ করা। জি, শাহনেওয়াজ, আপনার সাথে যে ঘটে যাওয়া যে নির্যাতন নিপীড়নের কথা আপনি বললেন, এগুলো আপনি বিচার চান কিনা বা আপনি নতুন করে অবশ্যই মামলা আমি করবেন বিচার কিনা? চাই, আমি অবশ্যই মামলা করব। ইনশাআল্লাহ গণতান্ত্রিক সরকার বাংলাদেশে যখন প্রতিষ্ঠিত হবে, আমি আমার কিন্তু এই সরকারও এখনো তো বিচার চাইলে আপনি পেতে পারেন। আমি এলাকায় গেলে এগুলো নিয়ে আমি কোর্টের দ্বারস্থ হব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ শাহনেওয়াজ, ধন্যবাদ অ্যাডভোকেট মনন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর চালিয়েছেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে ম্লান করেছে, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। ছাত্রদল নেতা শাহনেওয়াজ হাসিনার সেই নির্মমতার আরেক শিকার, যাকে হত্যাই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু বাস্তবতা হলো, নিপীড়ন নির্যাতনের পরও আজও বেঁচে রয়েছেন এই অদম্য লড়াকু। তার মুখ থেকে আমরা দুঃসহ স্মৃতিগুলো শুনতে পারছি। তিনি বেঁচে আছেন, কিন্তু গত 17 বছর ধরে শেখ হাসিনা বাহিনী যাদের খুন করেছে কিংবা যারা এখনও নিখোঁজ, তাদের কষ্টগুলো তো আমাদের আর জানা হলো না। সেই নির্মমতার সাক্ষী কেবলই একজন, যিনি সকল বিচারকের বিচারক, মহাপরাক্রমশালী স্রষ্টা। হাসিনার সব কুকীর্তির বিচারের ভার একমাত্র তার কাছেই। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।